নমস্কার, আইন প্রবাহের আইনের দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী। এটি লাইভ ফোনের অনুষ্ঠান। বর্তমানে চলতে গেলে যদি জনসংখ্যার পরিমাপ আমরা করি বা জনসংখ্যা নিরীক্ষ যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে পুরুষ নারী নির্বিশেষে জনসংখ্যার পরিমাপটাকে করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান যুগে আমরা মানব অধিকার আইন বা মানুষের অধিকার আইন বা মৌলিক অধিকার আইন নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে একটু সংবিধানকে ঘাঁটতে হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বর্তমান যুগে দাঁড়িয়ে পুরুষ নারী সমান সমান, তাদের অধিকারও সমান, এইটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও দেখা যাচ্ছে বর্তমান যুগে মহিলারা বিভিন্ন কারণে নির্যাতিত হচ্ছেন। কেন হচ্ছেন, কী কারণে হচ্ছেন, তাদের সুরক্ষা এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন বারবার তারা নির্যাতিত হয়ে পড়ছেন, এই নানানবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ নারী সুরক্ষা অধিকার আইন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতার স্বনামধন্য আইন বিশেষজ্ঞ রয়েছেন শ্রী অঞ্জন কুমার দত্ত। তাকে স্বাগত জানিয়ে আজকে লাইভ ফোনের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। যেহেতু লাইভ ফোনের অনুষ্ঠান আপনারা জানেন, টেলিভিশন কলেজ আছে, ফোন নাম্বার 033243000700। এই নাম্বারে ফোন করুন। যে কোনো যদি সমস্যা আপনাদের থেকে থাকে, সেই সমস্যার সমাধান কি করে করবেন আইনি মতে, সেটা কিন্তু জেনে নিতে পারেন। মিস্টার অঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। যে বিষয়টা মিস্টার অঞ্জন আপনার কাছে জানতে চাইব, সংবিধানে মৌলিক অধিকার আইন পাশ হয়ে গেছে অনেক দিন আগে। 1950 সালে 26শে জানুয়ারি যখন মৌলিক অধিকার আইন পাশ হয়েছিল, সেটার মধ্যে কিন্তু মহিলা সুরক্ষা বা নারী অধিকার আইন বা সুরক্ষা আইন হয়েছে। কিন্তু বর্তমান যুগে যদি আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু ডোমেস্টিক ভায়োলেন্সের দিকেই বলছি, মহিলারা নির্যাতিত হচ্ছেন, গার্হস্থ্য জীবন তাদের সুখের থাকছে না। কেন হচ্ছে এটা? দেখুন, কেন হচ্ছে এই কথাটা খুব বড় অর্থে ব্যবহার হয়। আমাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে নারীরা যেভাবে বিচরণ করে, তাতে আপনি যেমন বললেন প্রত্যেকেরই সমান অধিকার থাকে, কিন্তু তার সত্ত্বেও বিভিন্ন রকম সমস্যার কারণে এই অবস্থাগুলো আমাদের সামনে আসছে। এখন ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আপনি বললেন, প্রথমেই বললেন, এই ডোমেস্টিক ভায়োলেন্স বিভিন্ন কারণে হতে পারে। এখন কার অসুবিধার জন্য, কোনো কারণ হওয়ার জন্য, বা কারো সৃষ্টি করা কোনো কারণ কিনা, এগুলো আমাদের খুঁজে বার করতে হবে। তা সত্ত্বেও আমরা আদালতে আজকাল দেখছি প্রচুর মানুষ এরকম ডোমেস্টিক ভায়োলেন্স আইনের সুরক্ষা পাওয়ার জন্য কোর্টে আদালতের দ্বারস্থ হচ্ছে। এর পাশাপাশি আমরা এমনও দেখেছি, দেখুন বর্তমান যুগে দাঁড়িয়ে যে আজকের দিনে মহিলারা শিক্ষাগত দিকে কিন্তু অনেকটা এগিয়ে এসেছেন, তাই তো? কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাউরি সিস্টেম এখন বা প্রণ প্রথা যাই বলি না কেন, এখন কিন্তু সে পরিমাণে নেই, বা সেই কবলে পড়ে বধূ নির্যাতন না হলেও অন্য নানাবিধ কারণে বধূ নির্যাতন হচ্ছে। কিন্তু এমনও কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু সেই অর্থে শিক্ষার আলো বলি বা জ্ঞানের আলো বলি পৌঁছাতে পারেনি, সেখানে কিন্তু অলিখিতভাবে পণ প্রথার কবলে পড়ে যাচ্ছেন মহিলারা। সেক্ষেত্রে তাদের সুরক্ষার কি আইন রয়েছে, বা তাদের কতটা সুরক্ষিত করা সম্ভব সে জায়গা থেকে? দেখুন, আমাদের সংবিধানে এবং আইনে বলা আছে পণ দেওয়া এবং নেওয়া দুটোই আইন বিরুদ্ধ। তথাপি আমাদের সমাজে অনেক কিছু জিনিস আমরা ইগনোর করি। অনেক সময় যে দেখা যাচ্ছে, আমি পণের কথাটাই পার্টিকুলারলি বলছি, যেখানে দেখা যাচ্ছে যে মেয়ের বাবা মা যদি বিত্তশালী হন, তিনি স্বেচ্ছায় কিছু টাকা পয়সা বা পণ দিচ্ছেন ছেলেপক্ষকে। ছেলেপক্ষ হয়তো চাইনি, এরকম ঘটনা আছে। সঙ্গে সঙ্গে ছেলেপক্ষ জোর করে কিছু আদায় করারও চেষ্টা করছে, এই ব্যাপারটাও আছে। সুতরাং আমাদের দুটো দলকে, অর্থাৎ পুরুষ নারী প্রত্যেকের ফ্যামিলিদের এইটা ভাবা দরকার আছে যে আজকের এই আইন অনুযায়ী এই পণ প্রথা ব্যাপারটা সম্বন্ধে একটু সজাগ হওয়া দরকার আছে। এখন আমার কাছে কিছু টাকা আছে, আমি দিয়ে দেবো, এটাকে আমি পণ বলবো না, এটাকে বলবো সাপোর্ট। আবার অনেক সময় আমার টাকা থাকা সত্ত্বেও আমি টাকা চাইবো, এটাও হওয়া উচিত না। এটা দুটো পক্ষ, অর্থাৎ মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ দুজনকে ভেবে তাদের পরিবার পরিজনদের নিয়ে আমরা যেটা বলি যে বিয়ের আগে একটা কাউন্সেলিং করে নিই। এই পণ প্রথা থেকে, এই ডাউরি সিস্টেম থেকে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা এসে যাচ্ছে। সুতরাং আগেই একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন, একজন নিউট্রাল কোনো কাউন্সিলর রাখুন। কাউন্সিলর মিন যে কোনো অভিজ্ঞ মানুষ, যারা সমাজের সমস্ত কিছু বিষয়ে অভিজ্ঞ, সে আইনজীবীও হতে পারে, তিনি এই সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলে দেবেন যে আপনারা কিভাবে এই নতুন জীবনে এগোবে। মিস্টার অঞ্জন, যেহেতু কাপল কাউন্সেলিং এর বিষয়ে বললেন, বর্তমান যুগে আমরা যতই দেখছি না কেন, এখন পছন্দের জায়গাটা প্রত্যেকেই কিন্তু কম বেশি নিজে পছন্দ করছেন, বা অ্যারেঞ্জ করার আগে একটু সম্পর্ক করে নিয়ে তারপরে অ্যারেঞ্জ ম্যানেজ করছেন। যেহেতু আপনি কাউন্সেলিং এর কথা বললেন, এখন কিন্তু
লাইফস্টাইল এমন হয়ে গেছে পরস্পরের মধ্যে, কিন্তু আগেকার দিনের মতো এখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে অ্যাডজাস্টমেন্টিং সেই অর্থে হয় না, বা হয়তো দেখা যাচ্ছে একটা সময় অ্যাডজাস্টমেন্ট হতো, এখন হয়তো হচ্ছে না। সেক্ষেত্রে ধরুন প্রেম করেই হয়তো বিয়ে করছেন, বা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, এরকম তো অনেক ক্ষেত্রে হয় যে সম্পর্ক আগে ভালো ছিল, এখন হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি ওই শুভ পরিণয় ঘটার আগে তাদেরও কি কাপল কাউন্সিলিং করা দরকার আছে যারা প্রেম করছেন? আমার তো মনে হয় সবারই করা উচিত। আচ্ছা। কারণ একটা ইম্যাচিওর মেয়ে যে কোনোদিন বিয়ে করেনি, বা একটি ছেলে তারা একটা বিয়ে করতে যাচ্ছে, বিয়ে মানেটা কি? বিয়ে মানেটা কিন্তু সম্পূর্ণটাই সুখের ইয়েতে ভেসে যাওয়া, সেটা কিন্তু নয়। বিয়ে মানে একটা সমঝোতা, বিয়ে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, বিয়ে মানে একটা গড়ে তোলা, একটা সংসারকে গড়ে তোলা। সুতরাং তারা যদি বলে যে আমরা অভিজ্ঞ, আমরা এই ব্যাপারটা ভালো বুঝি, তাহলে অন্য কথা, না হলে কিন্তু কাউন্সেলিংয়ের প্রয়োজন। কাউন্সিলররা তাকে বুঝিয়ে দেবে যে তুমি হঠাৎ এই ছেলেটিকে পছন্দ করলে, বা এই ছেলেটি তুমি এই মেয়েটিকে পছন্দ করলে, বিয়ে করতে যাচ্ছ কেন, কি উদ্দেশ্য, তোমাদের আগামী ভবিষ্যৎ কি? তোমাকে আজকের দিনে বসে ভাবতে হবে আগামী 20 বছরে কি হতে পারে, এই আইটা তোমার থাকতে হবে, তোমাকে দেখে নিতে হবে, তবেই তুমি এগোবে। আদারওয়াইজ কিন্তু যাওয়া কিন্তু খুব মুশকিল। আমাদের যে বিবাহগুলো হচ্ছে, আপনার কাছে আমি অনেক উদাহরণ রাখতে পারি, আমার কাছেও এসছেন, যে বিয়ের আগের কিছু ঘটনা তার মধ্যে রেখে তিনি বিয়ে করলেন, বিয়ের পরে বললেন যে না, এই ছেলেটিকে আমার পছন্দ না, আমার অন্য একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার সম্পর্ক থাকতে পারে, সেখানে কোনো অন্যায় নেই, কিন্তু তুমি এটা বিয়ের আগে বললে না কেন? ভাইটাল প্রশ্ন করেছিলাম। তখন সেই মেয়েটি আমাকে বলেছে বাবার ভয় আমি কিছু বলিনি। আমি বললাম দেখো, বাবার ভয় বললে না, কিন্তু আজকে তোমাদের বিয়ের পরে যে সমস্যাটা সৃষ্টি হলো, তাতে তোমার বাবা মা বা ছেলেটির বাবা মা সবাই তো ইনভলভ হয়ে গেল, তাতে তোমার কি ভালো হলো? বলে এটা আমি বুঝতে পারিনি। তখনই আমার মনে হলো যে ওদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন ছিল। সুতরাং আমি মনে করি, এটা আমার কথা, আইনের কথা বলছে যে বিয়ে করার আগে 7 বার ভাববেন, ভেবে নিয়ে সমস্ত দিক দেখে, এবং ওই অন্যায় কিছু প্ররোচনা থাকে, অন্যায় কিছু লোভ থাকে, সেই লোভের থেকে একটু দূরে থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যায় বিয়ের ক্ষেত্রে যে দেখো বাবা, বিয়ে করতে যাও, বিয়ে মানে স্বর্গ, বিয়ে মানে সুখ, এটা কিন্তু বাস্তবে নয়। বিয়ে মানে অ্যাডজাস্ট, সমঝোতা, তোমরা দুজনে মিলে সমঝোতা করে একটা সংসারকে গড়ে তুলবে, এর নাম বিয়ে। এখন এই ডেফিনেশনটা সম্পূর্ণ পাল্টে গেছে। বিদেশে আমি দেখেছি সমস্ত কাজে একজন করে কাউন্সিলর থাকে, সে ব্যবসার ক্ষেত্রে হোক, ইভেন বিয়ের ক্ষেত্রে হয়। আমাদের দেশে নেই। আমাদের দেশে কাউন্সিলিং হয় বিয়ের পরে, যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে, যখন কোর্টে আদালতে যেতে হয়, তখন কাউন্সিলররা পরামর্শ দিচ্ছে যে তোমার এই বিয়েটা করা উচিত হয় না। মানে আপনার কথা অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে ধরুন জীবনে চলতে গেলে অনেক রকম তো সমস্যা থাকে, সেক্ষেত্রে শুধু যে সমস্যায় পড়েই আপনি আইনি পরামর্শ নেবেন তা কিন্তু নয়। আগে থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আগে নিজেকে প্রিভেন্ট করার চেষ্টা করুন, প্রতিরোধ করার চেষ্টা করুন, যাতে সেই সমস্যাটা না হতে পারে। সেটাই কিন্তু একজন আইনি পরামর্শ যারা দেন, পরামর্শদাতারা কিন্তু করে থাকেন। আজকে কিন্তু আমরা নারী সুরক্ষা অধিকার আইন নিয়ে কথা বলছি। আপনাদেরও এরকম নানাবিধ সমস্যা থাকতে পারে, সেই সমাধানের সূত্রটা কিভাবে পাবেন? লাইভ ফোনের অনুষ্ঠান চলছে, আপনারা 033243000700 এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, মানুষ সমস্যা ছাড়া কিন্তু কেউই নই আমরা। যেহেতু আজকে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছি, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে শুধুমাত্র নারী সুরক্ষা অধিকার আইন নিয়েও যেমন আমরা কথা বলছি, এমনও তো দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দেখুন সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের একটা দাঙ্গা, এটা কিন্তু হয়, দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ বিদ্বেষ একটা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, বা অনেক সময় বাবা মাদের, অনেক সময় দেখা যায় যে কারোর হয়তো 5টা সন্তান বা 2টো সন্তান, বাবা মাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে কোনো একটা সন্তানকে বেশি তুষ্ট করতে যান, কোনো একটা সন্তানকে সেই অর্থে ভালোবাসেন, কিন্তু কোনো একটা দেখা যাচ্ছে সে তাকে বঞ্চিত করছেন না, কিন্তু সেগ্রিগেশনটা ঠিকঠাক হচ্ছে না, এমন তো হয়। সেক্ষেত্রে বাবা মার কি করণীয়, মানে বাবা মাকে ঠিক কি করতে হবে যাতে এই ধরনের বিদ্বেষ বা এই ধরনের ঝগড়াঝাটি সৃষ্টি না হয়? দেখুন, ঝগড়াঝাটি তো বলে কয়ে আসে না। আমি বলি, আমি অনেককে দেখেছি এরকম যারা সম্পত্তি বিভাজন করে দিয়ে গেছেন, তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু তাদের ওই সম্পত্তি নিয়ে সন্তান ছেলে মেয়েরা মারামারি কোর্ট কাচারি করে জীবন প্রায় তারা কাটিয়ে দিচ্ছে। সুতরাং বাবা মাকেও ভাবতে হবে।
আমি ওই কাউন্সেলিংয়ের প্রশ্ন করছি, যে প্রশ্নটা বারবার আমি বলতে চাইছি আপনাকে, যে বাবা মারও কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করা উচিত। বাবা মা কোনো ভালো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন, যে আমার এই সম্পত্তি, আমার এই ছেলেমেয়ের এই স্ট্যাটাস, আমি ভাবছি আমার সম্পত্তিটা সুষ্ঠুভাবে বিভাজন করে দিই, যাতে আমাদের অবর্তমানে, মানে আমরা বুড়ো বুড়ি আমরা আছি বাবা মা, আমাদের অবর্তমানে ছেলেমেয়েরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে। এইবারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি সম্পত্তি বিভাজন করা সত্ত্বেও কোনো পক্ষ এসে কোর্টের দ্বারস্থ হচ্ছে যে আমি কম পেয়েছি বা বেশি পেয়েছি, বা মেয়েদের কেন দেবো, বোন কেন পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা। সুতরাং আমার মনে হয় এখানেও একটা কাউন্সেলিংয়ের প্রশ্ন আসছে, যে বাবা মা যখনই সম্পত্তি কাউকে ডিস্ট্রিবিউট করতে চাইবেন ছেলে মেয়েদের নিয়ে, কাউন্সিলরকে নিয়ে সামনে বসে একটা লিখিত আকারে করে নেবেন যে আমরা এই মর্মে সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই সম্পত্তিটা আমরা এইভাবে ডিসপিউটটা এইভাবে মিটিয়ে নেবো, এইভাবে এরা ব্যবহার করবে, তাহলে হয়তো ভবিষ্যতে এই লিটিগেশন প্রবলেমটা একটু কম হবে। এটা যেমন জানলাম, এবার একটু নারী সুরক্ষা অধিকার আইন নিয়ে আবারও আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। অনেক সময় দেখা যায় যে আজকাল কিন্তু কোনো মেয়েই কিন্তু বাড়িতে সে অবস্থায় থাকেন না, মানে সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে মহিলারা আজকে নিজেকে কর্মে নিযুক্ত করেছেন বা নিয়োগ করেছেন। কোনো একটা জায়গা থেকে আমরা এটা দেখে এসেছি, যারা চাকরি করেন ঘর এবং বাহির দুটোকে সামলাতে গেলে অনেক সময় দেখা যায় খুব প্রফেশনাল যারা হয়ে যান তাদের ক্ষেত্রে এত বিজি একটা শিডিউল তৈরি হয়ে যায়, হয়তো ফ্যামিলিকে সময় দিতে চান, সেক্ষেত্রে কোনো একটা জায়গায় ফ্যামিলি মনে করছেন একাকিত্ব, বিশেষ করে শ্বশুর শাশুড়ির জায়গাটা বলছি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই পরিস্থিতিটা এমন হয়ে যায়, শাশুড়ির সঙ্গে বউয়ের হয়তো বা বাড়িতে যে নববধূ যিনি এসেছেন, বা হয়তো নববধূ নয়, 5-6 বছর ধরে তাদের সাথে রিলেশন ছিল, সেক্ষেত্রে রিলেশনটা ভালো থাকছে না এবং সেটা নিয়ে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি। সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস হয়, তারা গিয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছেন। সেক্ষেত্রে এমনও এই যে দুটো মহিলার কারণে দেখা যাচ্ছে যে পারস্পরিক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকছে না, এটাও তো একটা কারণ হতে পারে। আবার এমনও হতে পারে যে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখতে গেলে দুটো সম্পর্ক মাঝখানে ছেলেটিকে বেছে নিতে হচ্ছে যে কাকে সে চুজ করবে, সে তার মায়ের দিকে যাবে নাকি সে তার স্ত্রীর দিকে যাবে, এমন তো হয়। হয়তো এই ধরনের সমস্যা থেকে কি করে লাঘব পাওয়া সম্ভব? দেখুন, একটা ছেলেকে, মহিলাদের যেমন বিভিন্ন রোল প্লে করতে হয়, কখনো সে মেয়ে, কখনো মা, কখনো আবার স্ত্রী, এই যেমন রোলটা করতে হয়, একটা পুরুষকেও তো সেরকমভাবে রোল করতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা হয় না, বা কোনো একটা ক্ষেত্রে সিচুয়েশন বা পরিস্থিতি এমন একটা হয়ে যায় যে আইদারও, এটা তো হয়। এটা এই ক্ষেত্রে অনেক সময় আমরা এটা দেখেছি, বা এটা বারবারই এরকম ঘটনা হয়, বা আপনি আপনার প্র্যাকটিস জীবনও দেখেন। তো সেক্ষেত্রে কি করে সম্ভব যে যাতে এই জটিলতর সমস্যা তাদের জীবনে না হয়? আসলে যে সমস্যার কথাটা বললেন, এটা আমাদের সাধারণ বাড়িতে, প্রত্যেক বাড়িতে এই সমস্যাটা দেখা যায়। এখন এটা আমি খুব বিরাট সমস্যা হিসাবে দেখি না। ওই যে বললাম, প্রথমে একটা কথা বলেছি যে অ্যাডজাস্টমেন্ট, ছোট ছোট ঘটনা নিয়ে একটা পরিবারে অশান্তি বা গন্ডগোল যেটা লাগে, যেটা বলছেন আপনি, স্ত্রী হয়তো যে কাজটা করছেন শাশুড়ি মায়ের হয়তো সেটা পছন্দ হচ্ছে না, এই ছোট ঘটনা আমার কাছে প্রচুর রেফারেন্স আছে, বা শাশুড়ি মা যেটা বলছেন স্ত্রীর পছন্দ হচ্ছে না। এটা সমাধান আইন কি করবে? আইন তাকে বুঝিয়ে বলতে পারে। অনেক সময় এই কাউন্সেলিং ছাড়াও কোর্টে আদালতে বলে, কি করছেন আপনি, আপনারই তো মেয়ে, ঠিক আছে যান মিটিয়ে নিন। আমি অনেক জজকে বলতে শুনেছি। তার মানে কি, তোমাদের এই ঘটনাটা তুচ্ছ, তোমরা এটা বাড়িতে মিটিয়ে নিতে পারো। হয়তো আপনাকে উদাহরণ আমি দিতে পারি, হাজার উদাহরণ দিতে পারি। আমার কাছে আমি এত মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে আমার, শুনেওছি অনেক ক্লায়েন্টের কাছ থেকে, যে ছোট ছোট কারণে, যে বৌমা একটা শাড়ি পরেছেন, যে শাড়িটা হয়তো শাশুড়ি মায়ের পছন্দ নয়, বলে বৌমা সন্ধেবেলা তুমি এই শাড়িটা পরো না। কেন আমাকে বললো? আমার উপর নির্যাতন হয়েছে। আদবে কিন্তু না, নির্যাতন হয়নি। আচ্ছা, আজকের দিনে যার বয়স 70-80 বছর বয়স, তাদেরকে আমরা একটু আগেকার মানুষ বলতেই পারি। তারা আজকের দিনের মেয়েদেরকে, বৌমাদের, নাতনিদের বা নাতিদের বলতেই পারে যে ওইটা ভালো না, সেটা ভালো না, যেটা যুগের সঙ্গে পরিবর্তন হয়ে আধুনিক সমাজে এসে গেছে। এটা একটু অ্যাডজাস্ট করা যেতেই পারে। বৌমা যদি ভাবে যে এই শাশুড়ি মার কদিন আছেন, উনি বলছেন, উনি হয়তো না বুঝে বলেছেন। আমি অনেক জায়গায় শুনেছি শাশুড়ি মা বলছেন, বৌমা সন্ধেবেলায় খোলা চুলে তুমি থেকো না। এটা একটা সামান্য ব্যাপার,
ও বললো আমাকে এই কথা বললেন কেন? সে এসে তার হাজব্যান্ডকে বললো, দেখো তোমার মা আমাকে থ্রেট করেছে, সুতরাং আমি মামলায় যাব। এইসব ছোট ছোট ব্যাপার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বাবা। এই অ্যাডজাস্ট না করলে কিন্তু এই সমাজটা আরো এগোবে না, একেবারে। সমাজটা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। সব কিছু নিয়ে যদি আমরা আদালতে যাই, আদালত বলবে কি কি করছেন আপনারা? অনেক সময় ফেড আপ হয়ে বলে, না আমি এই মামলা শুনবো না। কি বলছেন আপনি? এই ছোট্ট ঘটনা নিয়ে আমি একটা অর্ডার দেবো, একটা ইনজাংশন দেবো, আপনারা নিজেরা বসে মিটিয়ে নিন, না হলে কি করব? আইন যা বলছে তাই করব। সুতরাং এই সহনশীলতাটা প্রত্যেকেরই থাকা উচিত। মানে প্রত্যেকটা সম্পর্কতে ধৈর্যশীল এবং সহিষ্ণুশীল মনোভাব অবশ্যই। বজায় রাখতে হবে, এটা আপনি বলছেন। কিন্তু অনেক সময় এমনও তো দেখা যায় যে মহিলাদেরকে সবসময় স্যাক্রিফাইস করতে হয়, এটা আমরা দেখে এসেছি এবং এটা প্রমাণিত, এবং বারবারই বিভিন্ন ক্ষেত্রে খবরের শিরোনামে বিভিন্ন কথা আমরা দেখে এসেছি, খবরের শিরোনামে বিভিন্ন জিনিস উঠে এসেছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলাদেরকেই বারবার নির্যাতিত হতে হচ্ছে। কেন একজন পুরুষ হচ্ছেন না নির্যাতিত, বা এরকম আমাদের লক্ষ্য নয় যে একজন মহিলা নির্যাতিত হচ্ছেন মানেই একজন পুরুষকে নির্যাতিত হতে হবে, এটা নয়। সুস্থ নিয়ম শৃঙ্খল বা নিয়মানুবর্তিতা অনেকেই চান সেটাকে অ্যাডজাস্ট করে হোক বা কষ্ট করে হোক সেটাকে সহ্য করতে। যখনই দেখা যাচ্ছে তার বিয়ন্ড লেভেল ক্রস করে যাচ্ছে, যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, কোনো একটা ছেলে এবং কোনো একটা মেয়ে হয়তো পরস্পরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তাদের মধ্যে একটা প্রেম রিলেশন ছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বাবা মা কেউই সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করতে চাইছেন না, কিন্তু ছেলেটা বারবার চাইছে বা সেই ভদ্রলোক বারবার চাইছেন তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স হোক, বা সে নিজেদের সম্পর্কটাকে স্থিতিশীল করতে পারছেন না। সেক্ষেত্রে কী করবেন? দেখুন, সবটাই নির্যাতন নয়, সবটাই অ্যাডজাস্টমেন্ট। প্রথমেই বলেছিলাম, করতে পারছে না সে পরামর্শ নিক, কোনো উকিলের কাছে, আইনজীবীর কাছে পরামর্শ নিক যে আমার কি করা উচিত। সবার সমস্যাটা এক ধরনের নয়। যদি আপনি যেটা বারবার বলতে চাইছেন আমাকে, যে যদি মহিলা সত্যিকারে নির্যাতিতা হয় তাহলে অবশ্যই আইনের সুযোগ নিতে হবে, আইনে যেতেই হবে, তাকে থানায় কমপ্লেন করতে হবে, তাকে কোর্টে মামলা করতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করতে হবে, অবশ্যই করতে হবে। একদমই, আমরা আলোচনায় থাকবো। একজন বন্ধু রয়েছেন, দেখে হ্যালো। নিচ্ছেন। নমস্কার, স্বাগত। আচ্ছা, কে বলছেন? প্রোগ্রামটা দেখতে আমি একটু বিষয় জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন দাদা ভাই? আর তো ম্যাডাম আমি বলছিলাম, বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, রাজেশ দা। আচ্ছা বলুন, কি বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। আমার মেয়ে শ্বশুর বাড়িতে গেছিলেন, কিন্তু অশান্তির জন্য এখন বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে। আচ্ছা, মানে আপনার মেয়ের বিবাহিত জীবন কত বছরের? বিবাহিত জীবন বলছিলেন ম্যাডাম। আচ্ছা, আপনি বললেন যে আপনার মেয়ে এখন আপনাদের কাছে চলে এসেছে, এটাই বলছেন তো? হ্যাঁ ম্যাডাম, মানে সেটাই জিজ্ঞেস করছি যে আপনাদের কাছে চলে এসেছে। বিবাহিত জীবন কত বছরের আপনার মেয়ের? বিবাহিত জীবন ওই 3 বছর হয়েছে। 3 বছরের মধ্যে একটা গন্ডগোল শুরু হয় বাড়িতে স্বামীকে নিয়ে। আচ্ছা, তারপরে মানে অত্যাচার শুরু হয় মেয়ের প্রতি। বাধ্য হয়ে তাকে আমাদের নিয়ে আসতে বাধ্য হই। মানে আপনার মেয়ের কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, যদি আপনি আপত্তি না করেন? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। শুনবো, আপনি সঙ্গে থাকুন, আমরা শুনছি। জিজ্ঞেস করছেন যে ওনার মেয়ে 3 বছর হয়েছে, বিয়ে হয়েছেন, স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে না পারে ওনাদের কাছে চলে এসেছে, এখন কি করণীয়? ওই যে অ্যাডজাস্ট, ওই কথাটার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। একদম, কি কারণে ওনারা অ্যাডজাস্ট করতে পারছেন না সেটা দেখতে হবে। একদমই তাই। আর সত্যি সত্যি যদি নির্যাতিত মেয়ে হয়ে থাকে তাহলে তাকে আইনের সুযোগ নিতেই হবে, তাকে থানায় কমপ্লেন করতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে হবে, 498-এর যে সেকশন আছে সেই সেকশনে মামলা করতে হবে। মানে কোনো মতে যাতে মেয়েটি সমাজে নিপীড়িত হয়ে না থাকে, এটা আইন বলেছে। কিন্তু ওইটা জানতে হবে যে ঠিক কী কারণে উনি এটাকে বলছেন, সেটা একটু উকিলের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। যদি সত্যি সত্যি দেখা যায় তিনি নির্যাতিতা হয়েছেন, তার উপর অন্যায় অত্যাচার হয়েছে, উনি অবশ্যই আইনের সুযোগ পাবেন একেবারে। এবং এর পাশাপাশি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ধরুন কোনো মহিলা, আমি এনার রেসপেক্টেই বলছি, যে নিপীড়িত হচ্ছেন বা নির্যাতিত হচ্ছেন, এখনও কিন্তু প্রমাণিত হয়নি। সেই জায়গায় যদি প্রমাণিত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আজকাল কম বেশি সকলে, আমি একটু আগে যেটা বলছিলাম যে মহিলারা চাকরিরতা, সেক্ষেত্রে যদি তারা তাদের স্বামী যদি স্টাবলিশড হয় বা স্টাবলিশড নয়, আর্থসামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি খোরপোশ মামলা দায়ের করতে পারেন যদি সত্যি তিনি নিপীড়িত এবং নির্যাতিত হন, বা সেপারেশন আইনের তরফ থেকে হয়তো বিচার যিনি রয়েছেন, জজ যিনি রয়েছেন, তিনি হয়তো বলছেন দুজনকে সেপারেশন থাকতে হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ওই নির্যাতিত মহিলাটি স্বামীর কাছে খোরপোশ মামলা স্বামীর ওপরে দায়ের করতে পারেন? এক্ষেত্রে যদি মহিলা কোনো চাকরিজীবী হন তাহলে তো এই মুহূর্তে উনি খোরপোশ পাবেন না।
চাকরি বলতে ধরুন আমি সে মহিলা চাকরি করেন, সেক্ষেত্রে হয়তো কোনো ভালো সেই অর্থে হয়তো আর্থসামাজিক দিক থেকে নিজেকে সাপোর্ট করার মতো নয়, একটা মেন্টাল সাপোর্টের জন্য হয়তো সে চাকরি করছে। তাহলে তো সেটা বলতে হবে যে আমি একা থাকি বা আমার সন্তান আছে আমার সঙ্গে থাকে, আমাদের মিট আপ করার মতন অর্থ আমার নেই, তাহলে সে মেনটেন্যান্সে মামলা করতে পারবে, সে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করতে পারবে, বাড়িতে থাকার অধিকার চাইতে পারবে, নির্যাতিত হওয়ার জন্য তাদের উপর পানিশমেন্ট চাইতে পারবে। যদি সে নিজে চাকরি করেন, এই ক্ষেত্রে বলা আছে যদি চাকরি করেন তাহলে মেনটেন্যান্স হয়তো পাবেন না, কিন্তু ওনার আদার্স, ওনার যদি সন্তান থাকে, মেয়ে থাকে মেয়ের পড়াশোনার খরচা, ছেলে থাকলে পড়াশোনার খরচা, মেয়ের বিয়ের খরচা, এগুলো সব হাজব্যান্ডকে দিতে হবে। আচ্ছা, এই যে 498 বা যে মামলার কথা আপনি বললেন, 498-এ তো দুটো সেকশন সাধারণত হয়, 498A এবং 498B, ঠিক কতটা পরিমাণে নির্যাতিত হলে এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল হয় 498, মানে একটু যদি আমাদের বলেন। এইটা একদম যে মহিলার উপরে জিনিসটা হবে তার ভেতরে ঢুকতে হবে। আমরা বলতে পারবো না যে কোনটা এক্সাক্ট নির্যাতিত হয়েছে। অনেক মহিলা আসেন যে আমাকে হাজবেন্ড মেরেছে, আমি একটা 498 করবো, আমি করুন। 498 কমপ্লেন জমা করলেন, পুলিশ তাকে জেরা করলেন, মেরেছে মানে আপনিও তো মেরেছেন, তখন বলে হ্যাঁ আমি মেরেছি। কেন মারলেন? আমি রাগের চোটে একটা কিছু ছুঁড়ে মেরেছি, উনি আমাকে থাপ্পড় মেরেছে। তো এইসব ছোট ছোট তুচ্ছ কারণ কিন্তু আজকে 498-এ কিন্তু এটা মিসইউজ হচ্ছে। যদি সত্যিকারে একটি নারী নির্যাতিতা হন, তিনি আইনের সুরক্ষা পাওয়া উচিত আমার মতে, তবে একটু সঠিক পথে যাওয়া উচিত। নাহলে প্রচুর মামলা আমাদের দেখেছি যে মামলা পরবর্তীকালে ডিসমিস হয়ে যাচ্ছে। একদমই তাই। আপনারা যখনই কোনো আইনি পরামর্শ নিচ্ছেন না কেন বা নিজেরাও যখন কোর্টের দ্বারস্থ হবেন, আইনের ফাঁক কিন্তু ব্যবহার করলে হবে না। সঠিকভাবে নিয়ম নীতি মেনে আপনাদেরকে সেই নীতি অনুসরণ করতে হবে, সঠিক আইনটাকে ব্যবহার করতে হবে। আজকে আমরা আইনের দর্পণ অনুষ্ঠানে নারী সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা করছি। নানাবিধ মানুষের নানাবিধ সমস্যা থাকে, আপনারও যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 9163867064 এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন অনুষ্ঠানের শেষে, কিংবা আপনারা আমাদের এখন লাইভ ফোনের অনুষ্ঠানেও কিন্তু ফোন করে যে কোনো সমস্যা স্থায়ী সমাধানটা কিভাবে করবেন সেটা কিন্তু জেনে নিতে পারেন। এরপরে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করব, এতক্ষণ ধরে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা নিয়ে থাকবো। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, আমি একটা উদাহরণ দিই বলি, সেক্ষেত্রে মানে আমি এই কারণে উদাহরণটা টানছি যাতে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের বুঝতে সুবিধা হয়। দুজন মানুষ, স্বামী এবং স্ত্রী, তাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু স্বামী উপস্থিত সময় উপস্থিত বুদ্ধি নিতে পারেন না। সেক্ষেত্রে যে স্বামী, তার যে মা, অনেক সময় থাকে না রাশভারী মহিলা, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, মেয়ে সবসময় তার একটা ডমিনেন্ট করার একটা প্রভাব থেকে থাকে, তার ফলে দুটো মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা আলোচনা করবো। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আচ্ছা, বলুন আপনি কি ব্যাপারে জানতে চাইছেন? বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ দাদা, নমস্কার, আপনাকে স্বাগত। বলুন কি জানতে চাইছেন আপনি? আমি বলছিলাম যে আমার একটা দিদি রয়েছে, ওর বিয়ে হয়েছিল, তো দীর্ঘদিন ঝামেলার জন্য শ্বশুর বাড়ি থেকে চলে আসে যে বাড়িতে। এখন মানে ওরা চাইছে যে মেয়েটাকে নিয়ে যেতে, কিন্তু মেয়ে বলছে যে আমি যেতে চাই না আর ওই বাড়িতে। মানে আপনার দিদির বিয়ে হয়েছিল, আপনাদের কাছে চলে এসেছে, আপনার দিদির একটা মেয়ে রয়েছে, তাকে চাইছেন যে আপনার দিদির সাথে রাখতে, সেই মেয়েটি এখন আসতে চাইছে, মানে আপনার যিনি ভাগ্নি সে আসতে চাইছে না, এটা বলছেন? আপনি টিভিটাকে ফলো করছেন দাদা? আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনার দিদি আর শ্বশুরবাড়িতে ফিরে যেতে চাইছে না, এটা বলছেন? হ্যাঁ, টিভির সামনেই আছে। আচ্ছা, মানে আপনারা চাইছেন যে আপনাদের দিদির যে সম্পর্কটার অবনতি ঘটেছে, দিদি যাতে শ্বশুরবাড়িতে সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে মিটমাট করে চলে যেতে পারে। বিবাদটা কি নিয়ে হয়েছিল? আপনার দিদি যদি মনে কিছু না করেন, যদি আপনি শেয়ার করতে চান আমাদের শেয়ার করতে পারেন। ঝগড়া বিবাদটা কি, কোথা থেকে সূত্রপাত? হ্যাঁ বলুন। আপনি টিভিটাকে ফলো করছেন দাদা ভাই, আপনাকে অনুরোধ করব আপনি ফোনে শুনে আমাদেরকে কমিউনিকেট করুন, না কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। দুঃখিত, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে হচ্ছে। যে বিষয়টা হচ্ছে, এই যে আপনি বিষয়টি বললেন যে দীর্ঘদিন ধরে বিবাহিত জীবন অতিবাহিত করছেন, এবং অনেক সময় আমরা দেখেছি যে বর্তমান যুগে দাঁড়িয়ে যখনই একটা সম্পর্ক বহুদিন হয়ে যায়, স্থায়িত্ব থাকলেও স্থিতিশীল হয় না,
বা অনেক সময় হয় জোর করে টিকিয়ে রেখেছি, টিকিয়ে রাখতে হয়, টিকিয়ে রেখেছি। এই ঘটনাটাই আমি, যেমন উনি বললেন, দাদাভাই ফোন করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, উনি বলছেন যে ওনার দিদি চলে এসেছেন অনেক দিন ধরে, কিন্তু ওনারা চাইছেন যে ওনার দিদি যাতে সমস্ত ঝগড়া বিবাদকে মিটিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে আগের মতো চলে যায়। সেক্ষেত্রে ওনার দিদি আর চাইছেন না। এই যে ধরুন একটা সম্পর্ক যখন তৈরি হয় সেখানের মধ্যে কিন্তু খারাপ ভালো দুটোই থাকে, এটা আপনি হয়তো আমার সাথে সহমত হবেন। আবার সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয়তো সেই যে ছেলেটি ভুল করেছিল সে সম্পর্কে ফিরে আসতে চাইছে, মহিলা সম্পর্কে ফিরে আসতে চাইছে না। সেক্ষেত্রে কি করণীয় বা কি করা উচিত দুপরস্তর ক্ষেত্রে বলছি? যিনি ফোন করলেন তার সমস্যা ছিল দিদি ফিরে এসছেন আর যেতে চাইছেন না, সেটা দেখতে হবে কেন যেতে চাইছেন না, কোনো আতঙ্কে? একদম। দেখিনি পরের বন্ধু কে আছেন। নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, দুঃখিত, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে আলোচনাটা আমরা করছি, গার্হস্থ্য জীবন সুখী হোক, এটা প্রত্যেকটা বাবা মারই একটা আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসার একটা জায়গা। বিশেষ করে ছেলের বাবা মার ক্ষেত্র থেকেও বলছি বা একজন মেয়ের বাবা মার ক্ষেত্রে বলছি, পরিণত বয়সে এসে একজন কন্যাকে সুপাত্রের হাতে দেওয়াটা এটা বাবা মার একটা দায়বদ্ধতা, তাই তো? কিন্তু অনেক সময় দেখা যায় এই দায়বদ্ধতা পালন করতে গিয়ে বাবা মাকেও কষ্টের শিকার হতে হচ্ছে, কষ্টের ধারক এবং বাহক হয়ে যাচ্ছেন, এটা হয়তো। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল মহিলারা অনেক বেশি স্বাধীনতার কবলে পড়ে গেছেন বলে অনেক সময় বয়োজ্যেষ্ঠরা বলেন যে অধিক স্বাধীনতা পেয়েছে বলেই নাকি এই সমস্যাগুলো, এমনটা কি? সেটা সমাজতত্ত্ববিদ যারা তারা এক্সাক্ট বলবেন। তো বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন কারণটা বুঝতে হবে। আজকালকার ছেলে মেয়েদের মানসিকতাটাও বুঝতে হবে। তারা আজকের যুগে, এই জেড যুগে চলছে, তাদের ভিশনটা পূর্বের মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। তাদের সঙ্গে একটু বসে আলোচনা করে যে তারা এই যে আগের ফোনটা এলো যে দিদি আর ফিরে যেতে চাইছে না, কেন? কোনো আতঙ্ক, কোনো ভয়, কোনো কষ্ট, কোনো দুঃখ, নাকি আমি এমনি এমনি যাব না, আমি অল্টারনেটিভ কিছু ভাবছি? এইটা একটু ভালো করে বুঝতে হবে। এই স্বামী স্ত্রীর ব্যাপার, এটা খুব এত হালকাভাবে নিলে চলবে না, এটা বিরাট ব্যাপার মানুষের জীবনে। দেখুন কথা বলছি, দেখি কে আছেন। নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সৌরদীপ ভট্টাচার্য বলছি ভাঙড় থেকে। আচ্ছা, কি বিষয়ে জানবেন দাদা ভাই, বলুন। আচ্ছা, আমি একটা কথা বলি। বিষয়টা হচ্ছে, আমরা যখন রাস্তাঘাটে বেরোই বাইক নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে, পুলিশ অনেক সময় সেই ধরা হয়, সে গাড়িতে হয়তো উপযুক্ত পেপার থাকার পরেও সেই ক্ষেত্রে তখন তাকে আটক করা হয় বা কারাগার এরকম পর্যন্ত দেওয়া হয়, তারপর তাকে অ্যারেস্ট করা। তো এটা কি নিয়মের মধ্যে পড়ে? আইন এটা বলে পেপার না থাকলে জেলে যেতে হবে, বা পেপার থাকলেও কি জেলে যেতে হবে, এরকম কোনো নিয়মের মধ্যে পড়ে এটা? আচ্ছা দাদা ভাই, আমরা শুনবো এই বিষয়টা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক সময় বিষয়ের সঙ্গে এটা যাচ্ছে, আজকে বিষয়ের সঙ্গে যাচ্ছে না, তবে এই বিষয়টা নিয়ে যেটা উনি বলছেন একটু যদি আপনি অবগত করেন। দেখুন, রাস্তায় যখন গাড়ি চলছে, রাস্তা গাড়ি দেখবার জন্য ট্রাফিক পুলিশ থাকছে বা বিভিন্ন পুলিশ থাকেন। এবারে আমাকে প্রথমে জানতে হবে রাস্তার রুলসটা কি আছে, রাস্তার নিয়মটা কি আছে, টার্নিংটা কিভাবে নেব। আজকাল বাইক চালালে হেলমেট পরাটা কম্পালসারি হয়ে গেছে, গাড়িতে সিট বেল্ট লাগানোটা কম্পালসারি হয়ে গেছে, বা কোন সিগন্যালে কিভাবে গাড়ি দাঁড়াবো তার একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু যারা গাড়ি চালান তাদেরকে দেওয়া হয়। তারা যখন মোটর ভেহিকলস থেকে লাইসেন্স পান, এটা ওনারা জেনে যান। তার সত্ত্বেও যদি বলেন যে পুলিশ দাঁড় করাচ্ছে গাড়ি, আপনি চেস করবেন, আপনি বলবেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন আপনাকে ফাইন দেবো? তো পুলিশ যদি জোর জবরদস্তি করে, যেগুলো অনেক খবর আমাদের কাছে আসছে যে রাত বিরেতে পুলিশ এইসব করছে, গাড়ি দাঁড় করিয়ে বলে এইটা হয়নি সেটা হয়নি, তুমি বেল পড়োনি, বলেন পড়ে আছি, বলে না তুমি বেল নেই, তোমাকে টাকা দিতে হবে। তো এই জিনিসগুলো হলে কিন্তু আপনাকে সঠিক জায়গায় কমপ্লেন করতে হবে। এবং যদি উনি কাগজ যদি পুলিশ নিয়ে নিক, কোর্টে যাবে, কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা হবে যে আমি কোনো অন্যায় করিনি, আমার এগেন্সটে কেন এটা হলো। তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ কিন্তু সঠিক জায়গায় ঘা দিয়ে দেন। কিন্তু অনেক সময় হয়তো ভুল হয়, হয়তো পুলিশদের ভাবনার ভুল হয় বা চিন্তারও ভুল হতে পারে। অনেক সময় ভুল কেস হচ্ছে, যার ফলে পুলিশদের বিরুদ্ধে অনেক কেস হচ্ছে।
একদমই তাই। আমরা আলোচনায় থাকবো। একজন বন্ধু রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি নদিয়া জেলা থেকে বলছি। দিদিভাই আপনার নাম বলুন। হ্যাঁ, দিদিভাই, আমি নামটা তখন বলতে চাইছি না, আমার অনেক আচ্ছা। রকম অসুবিধা, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি দিদিভাই, কোনো অসুবিধা নেই। শাশুড়ি ননদ জ্বালাতন, দেওর জ্বালাতন, আর আমি মানে শাশুড়ি যা বলে তাই শোনে। এখন আচ্ছা। বিয়ের পরে দুটো বাচ্চা হয়েছে, সিজারে অল্প বয়সে বিয়ে আমার। আপনার কত বছর হয়েছে বিবাহিত জীবন? হ্যাঁ, আপনার বিবাহিত নিতে চায়, আমাকে বাড়ি নিতে চায় না। ওরা পয়সা করি তো তেমন দেয় না, আগে কিছু দিত প্রথম প্রথমে, এখন একদম টোটাল বন্ধ। আর বাচ্চা দুটোই আমার কাছে আছে, আজকে ওরা ওদের দুজনে নিতে চায়, আমার বাড়ি নিতে চায় না। আপনি নিজে থেকে গিয়েছিলেন আপনার শ্বশুর বাড়িতে সেই আপনি নিজে থেকে আপনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন এই যে ঝগড়া বিবাদটাকে? আমি একবার মেয়েকে নিয়ে গেছিল ঘুরানির জন্য, আজকে সেখানে আমি গেলাম, আমার রাখলো না। আচ্ছা। মেয়ে নিয়ে তারপরে আমি চলে আসি। তারপরে ছেলে আপনার বাড়ি যেতে চায় না, বলে মারধর করে, খেতে কম দেয়, ছেলে আর দিতে চায় না। আর আপনার কত বছরের বিবাহিত জীবন দিদিভাই? আমার এই 12-13 বছর চলছে। 12-13 বছর ধরেছে। আপনি বর্তমানে কি কোনো চাকরি করছেন? না না, আমি কোনো চাকরি করি না, আমি এমনি অল্প মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঘরেই পেরেছি। থাকি। এখন পুরো হয়ে গেছি অপারেশনের মানে পরে। আপনি বাপের বাড়িতে চলে এসেছেন? হ্যাঁ, বাপের বাড়ি আছি আমি, এই 7-8 বছর। আচ্ছা, মানে আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে ওরা আমার চিকিৎসা করে, যে আমি ভালো হবো কি হবো না, আমার একটা ভালো ডাক্তার দেখাচ্ছে না। আর ওরা চাই যে ছেলে মেয়ে দুটো দিয়ে আমি লেখাপড়া করে দিই, ও বিয়ে করবে। আপনার স্বামী কি করেন? স্বামী ডাক্তারি করে। আচ্ছা, তো আপনি চাইছেন যে আপনার এখন বর্তমানে যে সমস্যা রয়েছে আপনার সঠিক চিকিৎসা হোক, সেটা একটা ব্যাপার। আর আপনি কি চাইছেন শ্বশুর বাড়িতে ফিরে যেতে আবারও? মানে আপনি কি হ্যাঁ, আবার? আমি ওদের এই বলছি, তুমি আমার একটা ভালো ডাক্তার দেবো, নাই আমার জেলুরে নিয়ে হ্যাঁ। আমি ভালো হবো কি হবো না। কারণ আমি পায়ে বুঝতে পারি, আচ্ছা। মানে সবকিছু বুঝতে পারি, খালি দাঁড়াতে গেলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। ওর জন্য হয়তো আমার একটা ভালো ডাক্তার দেখো, পায়ে আচ্ছা। কিন্তু ভালো হবে না। এই ডাক্তার তোমরা জানো না, ডাক্তার এইসব বলে ওইসব বলে। আর আপনার যে ছেলে মেয়ে বর্তমানে রয়েছেন তাদের কি প্রপার এডুকেশনের জন্য সেই খরচটা কি আপনার স্বামী দিচ্ছেন? না না, দেয় না, মানে সেটাও কিছুই দেয় না। আগের বছর দুর্গা পুজোর সময় 2000 টাকা পাঠিয়েছিল, তার 7-8 মাস আগে। আচ্ছা, বলছে আপনি কোনো আইনি পরামর্শ নিয়েছিলেন? না না, আমি কোনো আইনি পরামর্শ নিইনি। তারপরে আমি এই ফোনে মানে বলি যে আমার তোমার ডাক্তার দেখাও না, আমার না ডাক্তার না দেখাতে আমি কিন্তু তোমাদের নামে কেস করবো। কিন্তু যখন আমি ভালো হয়ে বলছি, আমার কথা শুনতো না। পুরা বলে পুরা আরো দেখি, আমি ফোনে রেকর্ডিং রয়েছে, ভাইয়ের কাছে বলছে আমার স্বামী, আমার দেওয়ার কাছে, তুমি একটা ভালো করে দেখো, আমি ওর নামে কেস করে দেবো। মানে আপনার নামে আপনার স্বামী কেস করতে চাইছেন? হ্যাঁ, আমার নামে, আমার মা বাবার নামে কেস করে দেবে। আমি তো আপনারা কত দিন ধরে সেপারেশন রয়েছেন? মানে কত দিন বা কত বছর ধরে সেপারেট দুজনে? আমার তো এই মানে রোগ হয়ে আমি বাপের বাড়ি পড়ে আছি 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর ধরে? হ্যাঁ, আমার বাবাই থাকে। কোনোদিন মিউচুয়াল করতে চেয়েছেন, তাই না? কোনোদিন মিউচুয়াল করতে পুরো মিল বলতে আমি শ্বশুর বলে আমি বাড়ি নেবো না, আর ওটা আমার দেখবেও না, আর চিকিৎসাও করাবে না। ওর কথা হচ্ছে আমি বিয়ে করবো, আমার ছেলে মেয়ে দিয়ে দাও, চিকিৎসা করে দিয়ে দাও, এই হচ্ছে কথা। ও বিয়ে করবে, ওর বয়স 50 বছর আর আমার বয়স 25 বছর। আচ্ছা দিদিভাই, আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এই যে বিষয়টি দেখুন, একটা বিষয় উঠে আসলো, 7-8 বছর ধরে নিজের স্ত্রীকে, আমি একটা কথা বলবো, বার করে দিয়েছেন শ্বশুরবাড়ি থেকে এটা বলবো না, কোনো কারণে হয়তো নির্যাতিত হয়েছেন বা কোনো একটা ঘটনা হয়েছে, তার সেই ঘটনার জেরে আজকে এই যে দিদিভাই ফোন করেছিলেন, তিনি কিন্তু আজকে তার বাপের বাড়িতে চলে এসেছেন এবং উনি বললেন যে উনি কিন্তু চাকরি করেন না এবং তার স্বামী কিন্তু সঠিকভাবে তার চিকিৎসার খরচও বহন করছেন না এবং তার যে সন্তানকেও কিন্তু সঠিকভাবে লালন পালনের ব্যবস্থা করার জন্য যে ব্যয়ভারটা সেটা কিন্তু বহন করছেন। এই ক্ষেত্রে কি করণীয়? ভাইটাল প্রশ্ন একটা, যে চিকিৎসা করাচ্ছেন না, চিকিৎসার সুযোগটা উনি পাওয়া উচিত না। উনি যদি ওনার হাজবেন্ড যদি ওনাকে চিকিৎসা করাতে না চান, তাহলে উনি বাপের বাড়িতে থেকেও ওনার কাছে সে টাকাটা ক্লেম করতে পারবেন এবং চিকিৎসা উনি যেখানে করবেন, সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে যেখানেই করুন, যা কিছু চিকিৎসা হবে তার একটা ভাউচার উনি রাখবেন, রেখে ওনার হাজবেন্ডকে পাঠাবেন। যদি হ্যান্ড টু হ্যান্ড দিতে পারেন, হাতে হাতে দিতে পারেন ভালো, না হলে কোনো উকিলের মাধ্যমে চিঠি দিয়ে দেবেন। উনি চিকিৎসা পাওয়ার জন্য উনি
অধিকারী নিতে। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, এহেন পরিস্থিতিতে যদি সেই মহিলা, আমি দিদিভাইয়ের ক্ষেত্রেই বলছি, যদি উনি চান যে এরকম একটা ক্লেম উনি করলেন, তারপরে উনি যদি চান যে শ্বশুর বাড়িতেই থাকবেন সঠিক মর্যাদা নিয়ে, তার অধিকার আইন বলবৎ করে, সেটা কি থাকাটা উচিত হবে বা থাকতে পারেন? আইন তো বলছে থাকতে পারবেন, কিন্তু উচিত হবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, একদম কারণ ওনার কি সিচুয়েশন, এক্সাক্ট সিচুয়েশন সেটা আমরা কিন্তু কেউ জানি না। একদম আমরা উপর উপর দেখছি, শুনছি, সেটার উপর আমরা বলছি। রিগার্ডিং থাকার ব্যাপারে উনি ওনার স্ত্রী এখনো আছেন, উনি ওই বাড়িতে গিয়ে থাকতে পারবেন। এবার কিভাবে থাকবেন সেটা আইনের ব্যাপার, যে উনি নিজে গিয়ে থাকতে পারবেন কিনা, সেই রকম ওনার মনের জোর বা অবস্থা আছে কিনা, যে ওখানে যাওয়ার পরে ওনার উপর কোনো অত্যাচার হলো কিনা সেটা দেখতে হবে, ওনাকে নিজেকে বাঁচাতে হবে। না হলে ওনাকে আইনের সাহায্য নিতে হবে, কোর্ট অর্ডার দিয়ে দেবে যে তুমি যাও, গিয়ে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকো, একসঙ্গে ঘর করো। একদম অনেক সময় এমনও হয়, কোর্ট, এটা আজকাল দেখা যায়, কোর্ট যখন দেখেছে যে হাজবেন্ডের সঙ্গে ডিসপিউট হচ্ছে, তার বাড়ির লোকরা ইনভলভ, অর্থাৎ শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি তারাও ইনভলভ, তখন কোর্ট এই দুজনকে আলাদা কোথাও পাঠিয়ে দিচ্ছে যে তোমরা যাও পুরীতে চলে অর্থাৎ, যাও, মিস্টার বা একটা রঞ্জন, কোনো জায়গায় ঘুরতে চলে যাও, ঘুরে টুরে এসো। অনেক কেসে দেখা যাচ্ছে যে তারা ঘুরে আসার পরে তারা আবার সঠিকভাবে একসঙ্গে ঘর করছে। আচ্ছা, এর মতো দেখা যায় যে ডিভোর্সের কেস চলছে, আর তার মধ্যে আপনি হয়তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিভোর্সের কেস চলাকালীন যদি আপনি মানে বিচারক মনে করেন স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো একটা কারণে হয়তো হতে পারে যে তৃতীয় ব্যক্তির সম্পর্কে আগমন বা কারোর ইন্ধনে সম্পর্ক খারাপ হচ্ছে, সেক্ষেত্রে এরকম কি বলা হয় যে তারা একান্তে যদি সময় কাটান তাহলে হয়তো সম্পর্ক আগের মতো হয়ে যেতে পারে? এটা হয়? এটা আমাদের কলকাতা হাইকোর্ট ছাড়া অনেক ডিস্ট্রিক্ট কোর্টও আজকাল এগুলো করছেন, যে যে ডিসপিউটটা ওনারা মনে করছেন, স্বামী স্ত্রী মনে করছেন যে আমাদের ডিসপিউট, কোর্ট মনে করছে যে এরা যদি একসঙ্গে থাকতে পারে, আলাদাভাবে থাকতে পারে, অর্থাৎ বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকা আর কিছুদিন একটু আলাদা থাকা, হতে পারে তাদের মনের কিছু পরিবর্তন হবে। আমাদের কোর্ট এরকম অনেক জাজমেন্ট দিয়েছেন, এবং পরবর্তীকালে দেখা গেছে তারা মিলমিশ করে আবার একসঙ্গে থাকা শুরু করেছে। আচ্ছা, দেখিনি কে আছেন। নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, হ্যালো দিদি ভাই, আমিই বলছি। আপনি না টিভির সাউন্ডটাকে একটু মিউট করুন। হ্যাঁ, সাউন্ড করে দিন না, শোনা। বলছি, উকিল বাবু বলছিলেন না যে কি নিয়ে সমস্যা হচ্ছে, মানে সমস্যা বলতে আমার শাশুড়ি তো মানে নানান ধরনের অত্যাচার করতো আগে। আমার রান্না করতে গেলে খেতে দেবে না, তেল মেপে দেবে, খাওয়ার কম দেবে, বাচ্চা পেটে থাকলে ডাক্তার দেখানো যদি পয়সা পেতাম তাতেও অসুবিধা। ছেলেকে আলাদা ডেকে নিয়ে আমার নামে উল্টো পাল্টা মিথ্যে কথা বানিয়ে বলতো। তো আপনি নিজে থেকে কখনো চাননি যে শাশুড়ি মাকে নিজের মার আসনে বসিয়ে সেই সম্পর্কটাকে মেয়ে হয়ে সমাধান আমি করতে? মা বলে ডাকতাম, মানে নিজের মালা শাড়ি পরে সাজিয়েও দিয়েছি, কিন্তু উনি ওই টাইপ ছেলে না, অন্য টাইপের। মানে উনার কথা হচ্ছে আমার ছেলের সাথে একসাথে ভাত খাবা না, আমার ছেলের পেটও খাওয়াবা না, একসঙ্গে কথা বলবা না, এই সমস্ত। ছেলে যদি বাড়ি আসতো ডাক্তারি করে বলে কি স্নান করে রান্না করবা, একসাথে শুয়ে এই সমস্ত নানা। দিদিভাই, আপনি শুনতে থাকুন, আমরা শুনবো এই কথাটা। অনেক সময় কিন্তু এরকম দেখা যায়, একটু আগে আমি আপনাকে বলছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়ি, একটা মেয়ে কিন্তু মেয়ের শত্রু হয়। এটা আপনি চাই না কতটা সহমত হবেন। অনেক ক্ষেত্রেই দেখি অনেক বন্ধুরা এসে বলেন, সেক্ষেত্রে অনেক রাজবাড়ি মহিলা বা অনেক রাজবাড়ি শাশুড়ির কারণেও কিন্তু দেখা যাচ্ছে গার্হস্থ্য জীবন সুখী হচ্ছে না। সেক্ষেত্রে তো এরকম ধরনের অনেক মামলা দায়ের হয়। মানে আপনার দেখা এরকম কোনো ঘটনা আছে? মেয়েরাই মেয়েদের শত্রু, এই কথাটা আমি পুরোপুরি মানছি না। আচ্ছা, আমার কাছে অনেক রেফারেন্স আছে, মেয়েরাই মেয়েদের প্রকৃত বন্ধু। তাই? মানুষ মানুষের বন্ধু, এটাই মূল কথা, মোদ্দা কথা। উনি যেটা বললেন যে ওনার শাশুড়ি ওনাকে একদমই পছন্দ করেন না যে তার ছেলের সঙ্গে উনি থাকেন, এটাও পছন্দ করেন না। এটাও এক ধরনের ম্যানিয়া, রোগ আমি মনে করি। তুমি যখন বিয়ে দিচ্ছ ছেলে, তখন এটা ভাবা উচিত যে স্বামী স্ত্রী একসঙ্গে নিভৃতে থাকবে, তাদের একটা আলাদা বাসস্থান হবে, আলাদা জায়গা হবে, আলাদা তাদের সংসার হবে। এইটা শাশুড়ি মা যে কোনো কারণে হোক এটা মেনে নিতে পারছে না। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সেই প্রবলেমটা করার জন্য, সমাধান করার জন্য আমার মনে হয় উকিলের সঙ্গে পরামর্শ তো করতেই হবে, একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কিন্তু এই কেসে আমি দেখলাম যে ছেলেটি আবার নিজে ডাক্তার। একেবারেই তাই।
কিন্তু ডাক্তার হলেও যেটা হচ্ছে যে নিজের জীবনের ডাক্তারিটা করতে পারছেন না, তাই না? একেবারেই যে কোনো জীবনের আপনার সমস্যা থাকতে পারে, আপনারা আমাদের এই অনুষ্ঠান আইনে দর্পণ অনুষ্ঠানে কিন্তু চোখ রাখুন। কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। যারা চাইছেন আপনাদের জীবনের নানাবিধ সমস্যার সমাধান কিভাবে করবেন তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের 9163867064। এই নাম্বারে আপনারা ফোন করে মিস্টার অঞ্জন কুমার দত্তের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। জেনে নিন অনুষ্ঠানের শেষে কিভাবে সমাধানের যোগসূত্রটা আপনারা পাবেন। মিস্টার অঞ্জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। পাশাপাশি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার।